সম্মানিত দর্শক মণ্ডলী, আসসালামু আলাইকুম। আমি ইঞ্জিনিয়ার মোহাম্মদ রাকিবুল ইসলাম, বিল্ডিং প্ল্যান অ্যান্ড ডিজাইন কনসালটিং চ্যানেলের পক্ষ থেকে আপনাদেরকে স্বাগতম। আমাদের গত এপিসোডে আপনাদেরকে স্বাগতম। আজকে আমি যে বিষয়টি ডিসকাস করবো বা যে নিয়ে আলাপ করবো সেটি হচ্ছে বাড়ির নিরাপত্তা নিশ্চিত করো। আমাদের পরবর্তী অর্থাৎ আপনি যে বাড়ি নির্মাণ করবেন বা আপনি যে বিল্ডিংয়ের প্ল্যান ডিজাইন করাবেন, পরবর্তী স্টেপগুলো কি? আমাদের পরবর্তী স্টেপগুলো আপনি দেখেছেন আমাদের আগের স্টেপগুলোতে। আপনারা এই স্টেপগুলো সহকারে দেখবেন এবং বাড়ি নির্মাণ আপনাদের জন্য অত্যন্ত সহজ হয়ে যাবে এবং বুঝতে পারবেন যে আপনারা বাড়ি নির্মাণ করতে গেলে কি কাজ করতে হবে। খুব সহজেই আপনারা নিজের বাড়ির প্ল্যান ডিজাইন করাতে পারবেন। আর অবশ্যই একজন অভিজ্ঞ ইঞ্জিনিয়ারের কাছে আপনার বাড়ির প্ল্যান ডিজাইন করাবেন। আর আমাদের চ্যানেলের দেয়া ফোন নাম্বারে অবশ্যই ফোন করতে পারেন অথবা আমাদের ঠিকানায় আপনারা প্ল্যান ডিজাইন করতে আসবেন। এটি হচ্ছে যে বাড়ির নিরাপত্তা নিশ্চিতকরণ। তার পরবর্তীতে হচ্ছে নির্মাণ পদ্ধতি নির্ধারণ, অর্থাৎ আপনার নির্মাণ পদ্ধতি কেমন হবে এটি কিন্তু নির্ধারণ করতে হবে। আর এই সব কিছুর মাধ্যমে নির্মাণ ব্যয় নির্ধারণ হয়। মাটি পরীক্ষা করা একটি খুব গুরুত্বপূর্ণ ধাপ। এটি হচ্ছে মাটি পরীক্ষা সাধারণত দুই ধরনের হয়। একটি হচ্ছে ফিল্ড টেস্ট, অর্থাৎ আমরা মাঠে গিয়ে যে মাটিটা পরীক্ষা করব সেটি কিভাবে করব সেটি হচ্ছে আমাদের ফিল্ড টেস্ট। আর ওই মাটি যখন আমরা ল্যাবে গিয়ে পরীক্ষা করব তখন তাকে বলা হচ্ছে মাটির ল্যাব টেস্ট। সাধারণত বিল্ডিং নির্মাণের জন্য মাটির দুই ধরনের টেস্ট করা হয়। আমি এখন সেই টেস্টগুলো বিস্তারিত আপনাদেরকে বলছি। সেটি হচ্ছে মাটির ফিল্ড টেস্ট হলো প্লেট লোড বেয়ারিং টেস্ট। এই টেস্টের মাধ্যমে মাটির কোনো স্তরে চূড়ান্ত বেয়ারিং ক্যাপাসিটি এবং মাটির ধারণ ক্ষমতা মাপা যায় বা নির্ণয় করা যায়। আরেকটি এখন আসছে আমাদের এসপিটি টেস্ট বা স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট। স্ট্যান্ডার্ড পেনিট্রেশন আসলে কি? স্ট্যান্ডার্ড পেনিট্রেশন টেস্ট ভ্যালুর সাহায্যে ফিল্ডে সরাসরি মাটির ভার বহন ক্ষমতা বা বেয়ারিং ক্যাপাসিটি নির্ণয় করা, অর্থাৎ ফিল্ডে গিয়ে সরাসরি মাটির ভার বহন ক্ষমতা নির্ণয় করার জন্য যে টেস্ট করা হচ্ছে সেটি হচ্ছে আমাদের বেয়ারিং ক্যাপাসিটি টেস্ট। আর মাটির ল্যাব টেস্ট হলো এএসটিএম অনুযায়ী নির্ধারিত কয়েকটি ল্যাবে টেস্টের সমষ্টি, অর্থাৎ ল্যাবে যে টেস্টগুলো করা হয় সেগুলোর সমষ্টিকে বলা হচ্ছে ল্যাব টেস্ট। ল্যাব টেস্টের মধ্যে আছে ময়েশ্চার কন্টেন্ট টেস্ট, অর্থাৎ মাটির ময়েশ্চার কন্টেন্ট কিরকম সেটি টেস্ট করার জন্য কিন্তু আমরা এটি মাটির ময়েশ্চার কন্টেন্ট টেস্ট করতে পারি। তারপরে প্লাস্টিসিটি টেস্ট, অর্থাৎ আমাদের মাটির প্লাস্টিসিটি কেমন সেই টেস্টটি করতে পারি। আপেক্ষিক গুরুত্ব টেস্ট, মাটির আপেক্ষিক গুরুত্ব কেমন এটি যদি আমরা ল্যাবে টেস্ট করি তাহলে সেক্ষেত্রে কিন্তু এটি ল্যাব টেস্ট হবে। তারপর হচ্ছে ঘনত্ব টেস্ট, অর্থাৎ মাটির ডেনসিটি কেমন। আপনি যে মাটিতে বিল্ডিংটি নির্মাণ করতে যাবেন বা ফুটিং সেখানে নির্মাণ করবেন সেই মাটির ডেনসিটিটা কেমন। মাটির ডেনসিটি যত বেশি হবে সেই মাটি তত শক্তিশালী হবে। আর যেগুলো একটু ডেনসিটি কম হবে সেগুলো কিন্তু একটু হালকা বা কম লোড বহন করবে। আর দেখা যাবে তার উপরে যদি মাটির ডেনসিটি কম হয় সেক্ষেত্রে কিন্তু পাইলিং করাও লাগতে পারে। তারপরে কনসলিডেশন টেস্ট, আমরা যখন মাটির ডেনসিটি টেস্ট করে বুঝতে পারবো যে মাটিটি পোরাস না নন পোরাস, তার মধ্যে কি ধরনের ফাঁকা স্থান আছে সেটা যদি বেশি দেখা যায় তখন আমরা কনসলিডেশন টেস্ট করবো, অর্থাৎ সেটা কনসলিডেশন টেস্টের মাধ্যমে জানা যাবে। তারপর ডাইরেক্ট শিয়ার টেস্ট, অর্থাৎ মাটির শিয়ারিং এক্সটেন্স কেমন সেটি জানার জন্য কিন্তু আমাদের মাটির শিয়ারিং টেস্ট করতে হবে। কল্পনার বাড়ির পরিকল্পনা। লেআউট দুই ধরনের হয়ে থাকে। সাধারণত মালিকানা লেআউট জমির চারিদিকে সীমানা নির্ধারণ করতে এই লেআউটের প্রয়োজন, অর্থাৎ জমির চারিদিকে যে সীমানা আছে এটি নির্ধারণ করার জন্য যেটি আছে সেটি হচ্ছে অর্থাৎ মালিকানা লেআউট। জমির মালিকের সীমানা নির্ধারণ করতে এই লেআউটের প্রয়োজন। কলাম ফুটিং লেআউট, কলাম ফুটিং লেআউট স্থাপন করতে বাড়ির দিক যেমন উত্তর, দক্ষিণ, পূর্ব, পশ্চিম বিবেচনায় আনতে হবে। তারপরে আরো অন্যান্য ব্যাপারগুলো আছে, সেগুলো হলো বন্যার পানির সর্বোচ্চ উচ্চতা। আপনি যেখানে বিল্ডিং করবেন সেখানে বন্যার পানি নিচে থাকবে না বন্যার পানির উপরে থাকবে, সেখানে কেমন উচ্চতা হবে এটি কিন্তু অবশ্যই আপনারা বিবেচনা করবেন।
নিকটস্থ রাস্তার সর্বোচ্চ উচ্চতা, অর্থাৎ রাস্তার সর্বোচ্চ যেটি উচ্চতা আছে সেটা থেকে কিন্তু ফ্লোরের হাইট আমাদের নির্ধারণ করে। নিকটস্থ বাড়ির ক্লিন লেভেল, মানে আশেপাশের বাড়ির যে ক্লিন লেভেল আছে সেই ক্লিন লেভেল গুলো আপনার জমি থেকে কত উঁচু বা নিচু সেগুলো একটু নোট করে নেবেন। তাহলে আপনাদের এই তথ্যগুলো পরবর্তীতে ইঞ্জিনিয়ারকে দিলে আপনার বাড়ির প্ল্যান ডিজাইন করা অত্যন্ত সহজ হয়ে যাবে। মাটির লেভেল, আপনাদের ওখানকার মাটির লেভেল কেমন এটি অবশ্যই আপনারা সেটি দেখে নেবেন মাটির লেভেল কেমন আছে। আর যদি আপনাদের জমি সম্বন্ধে আরো অন্যান্য সমস্যা থাকে বা বিভিন্ন ধরনের মাপযোগে সমস্যা থাকে, অবশ্যই আপনারা চেষ্টা করবেন একটি ডিজিটাল সার্ভে করে নেওয়ার জন্য বা বিভিন্ন একটি সার্ভেয়রকে দিয়ে জমিটি সুন্দরভাবে মেপে নিয়ে তারপরে কাজ শুরু করাটাই উত্তম। প্লিন্থ লেভেলের উচ্চতা সাধারণত কেমন হয়? সাধারণ প্লিন্থ লেভেল নিকটস্থ রাস্তা থেকে 1 ফুট 3 ইঞ্চি হতে 2 ফুট উচ্চতা বিশিষ্ট হয়ে থাকে, বুঝলেন? অর্থাৎ সাধারণ প্লিন্থ লেভেল নিকটস্থ রাস্তা, অর্থাৎ পাশে যে রাস্তা আছে সেই রাস্তা থেকে 1 ফুট 3 ইঞ্চি বা 2 ফুট উচ্চতা বিশিষ্ট কিন্তু হয়ে থাকে। ফুটিং এর একটি নমুনা আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওতে দেখিয়েছি, আপনারা ওই ভিডিওগুলো দেখবেন, দেখলে আপনারা খুব সহজেই বুঝতে পারবেন। আরো বিল্ডিং নির্মাণ সংক্রান্ত বিভিন্ন নির্দেশনা যেগুলো আপনাদেরকে জানানো দরকার আমি সবকিছু চ্যানেলে দিয়ে দেবো, আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আর লাইক কমেন্ট শেয়ার করবেন যাতে অন্যরাও দেখা নিতে। ঘরের আকার, আপনি যে ঘরের আকার নির্ধারণ করবেন সেটি কেমন? সেটি হচ্ছে যে গঠন ও আকার অনুযায়ী এখানে বিভিন্ন ধরনের সাইজ আছে। এখানে আপনার চয়েসের উপরে কিছুটা সাইজ নির্ভর করবে, তারপরে নির্ভর করবে যে আপনার দেখা যাবে যে ব্যবহারের উপর যে কোন ধরনের রুম হলে আপনার সুবিধা হবে এটার উপরে নির্ধারণ করে কিন্তু আপনার রুমের সাইজ নির্ধারণ করা হবে। সাধারণত আমি কিছু মাপ আপনাদেরকে বলতেছি, সেটি আপনারা এখানে থেকে নোট করেও দিতে পারেন, তাহলে পরবর্তীতে প্ল্যান করতে আপনার জন্য সুবিধা হবে। লিভিং রুম 120 বর্গ ফুট বা 11 বর্গ মিটার। কিচেন রুম, যদি আমাদের রান্নাঘর থাকবে, রান্নাঘর 60 বর্গ ফুট হলে আপনি ব্যবহার করে শান্তি পাবেন, অথবা 5.6 বর্গ মিটার। বাথরুম 20 বর্গ ফুট বা 1.8 বর্গ মিটার। তারপর সার্ভেন্ট কোয়ার্টার, এটা হবে 100 বর্গ ফুট বা 9.3 বর্গ মিটার। বেডরুম ওয়াটার ক্লোজেট 16 বর্গ ফুট বা 1.5 বর্গ মিটার। কম্বাইন্ড বাথ এবং ওয়াটার ক্লোজেট 30 বর্গ ফুট বা 2.8 বর্গ মিটার। একটি বিল্ডিং এর কিন্তু মূল দুইটি অংশ থাকে, একটি হচ্ছে সাব স্ট্রাকচার নিচের অংশ এবং সুপার স্ট্রাকচার যেটি উপরের অংশ। সাব স্ট্রাকচার মূলত ফাউন্ডেশনকে বোঝানো হয়, অর্থাৎ আমাদের যে ফাউন্ডেশন আছে এটি কিন্তু অবশ্যই বিল্ডিং এর সাব স্ট্রাকচার, অর্থাৎ এটি মাটির নিচে থাকবে, তাই এটিকে বলা হচ্ছে সাব স্ট্রাকচার। মেশনারি ইউনিট, ওয়াল, কলাম, ফ্লোর স্ট্রাকচার, রুফ স্ট্রাকচার, সিঁড়ি, লিফট, র্যাম্প ইত্যাদি থাকে হলো সুপার স্ট্রাকচারে। নির্মাণ সামগ্রীর ব্যাপারে আমি আপনাদেরকে অন্যান্য ভিডিওগুলো দিয়েছি, আপনারা ওই ভিডিওগুলো অবশ্যই দেখবেন। আমি এখানে ডেসক্রিপশনে কিছু লিংক দিয়ে দেবো, আপনারা ডেসক্রিপশন থেকে দেখে নেবেন, অথবা ইউটিউব চ্যানেলে প্লেলিস্ট আছে সেখান থেকে আপনারা অন্যান্য ভিডিওগুলো দেখে নেবেন। ওখানে কিন্তু আপনাদের বিভিন্ন নির্মাণ সামগ্রীর গুণাগুণ সম্পর্কে বিস্তারিত বর্ণনা আছে, আমি প্র্যাকটিক্যালি দেখিয়েছি। আর যেটুকু আপনাদেরকে তথ্য দেওয়া যায় সেটি আমি তাও দিয়েছি, আপনারা ওগুলো দেখলে অবশ্যই নির্মাণ সামগ্রীর গুণাগুণ সম্পর্কে জানতে পারবেন। আমাদের নির্মাণ সামগ্রীগুলো কি? আমি কিন্তু এর আগে অনেক নির্মাণ সামগ্রী দেখিয়েছি। আমাদের ম্যাটেরিয়াল, ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল, এর মধ্যে আছে ইট, সিমেন্ট, বালু, রড, সোয়া, রং, বার্নিশ এবং টাইলস। আপনারা বাড়ির সব কাজই ঠিক করলেন, কিন্তু শেষে দেখা যাচ্ছে যে এই জিনিসগুলো একটু গুরুত্ব কম দিলেন বা এগুলো গুরুত্ব সহকারে কিনলেন না, এক্ষেত্রে কিন্তু আপনার স্ট্রাকচারটা ড্যামেজ হওয়ার সম্ভাবনা থাকে, কারণ এগুলো ইঞ্জিনিয়ারিং ম্যাটেরিয়াল কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে আপনার স্ট্রাকচারে। সাধারণত আমি আপনাদেরকে রিকমেন্ড করবো আপনারা প্রথম শ্রেণীর ইট ব্যবহার করবেন। আপনাদেরকে এই ইটের আমি গুণাগুণ দেখিয়েছি, ইট ভাটার ভিডিওটা অবশ্যই দেখবেন, সেখানে কিন্তু ইট কিভাবে বানানো হচ্ছে, কিভাবে পোড়ানো হচ্ছে, প্রথম শ্রেণীর ইট বা প্রথম শ্রেণীর ইটের বৈশিষ্ট্য কি আপনারা কিন্তু সেখান থেকে অবশ্যই জানতে পারবেন, তাই ইট ভাটার ভিডিওটি আপনারা অবশ্যই দেখবেন।
আর তার সঙ্গে আমি আপনাদেরকে কিছু প্র্যাকটিক্যালি ইটের ফিল্ড টেস্ট করিয়ে দেখিয়েছি, সেগুলো দেখে কিন্তু আপনারা অবশ্যই বুঝতে পারবেন যে আসলে প্রথম শ্রেণীর ইট বা ভালো ইট কেমন। এখান থেকে দেখেই কিন্তু আপনারা ভাটায় গিয়ে খুব সহজেই বুঝতে পারবেন এটা ইটগুলো। তারপরে আমি আরো কিছু আপনাদেরকে তথ্য দেব, সেটা হচ্ছে যে ইটগুলো সাধারণত একই মাপের হবে এবং একই রঙের হবে, ভালোভাবে পোড়ানো হবে। নখ বা চাবি দিয়ে ইটের গায়ে দাগ কাটানো বা বসানো যায়। 4 থেকে 5 ফুট উপর থেকে ফেললে ভাঙবে না। প্রথম শ্রেণীর ইটের আকার 9.5 ইঞ্চি, 4.5 ইঞ্চি এবং 2.5 ইঞ্চি, 2.75 ইঞ্চি। সবগুলো ইটের সাইজ এবং রং একই থাকবে। পুরো ইট সমানভাবে পোড়ানো থাকবে। ইটে ইটে আঘাত করলে পরিষ্কার ঠন ঠন আওয়াজ হবে, কোনো চির বা ফাটা অংশ থাকবে না। পানিতে ডোবালেও এর শোষণ ক্ষমতা 15%-এর কম থাকে। এটা হচ্ছে ইটের ফিল্ড টেস্ট। আপনারা ইট ভাটায় গিয়ে টেস্টি করে ভালো ইট নিতে পারেন। তারপরে সিমেন্টের ক্ষেত্রে সিমেন্ট হচ্ছে আমাদের অত্যন্ত গুরুত্বপূর্ণ একটি উপাদান। আমরা যা কিছুই নির্মাণ করব সেগুলো সবকিছু একসঙ্গে ধরে রাখাই কিন্তু সিমেন্টের কাজ। তাই অবশ্যই আপনারা সিমেন্টের অবহেলা করবেন না। সবসময় সিমেন্টকে বাজার থেকে কিনে এনে যত্ন সহকারে আপনার সাইটে সংরক্ষণ করবেন এবং সেখান থেকে নিয়ম মাফিক ব্যবহার করবেন, সেগুলো যাতে কোনো প্রকার ড্যামেজ না থাকে। তাহলে আপনার স্ট্রাকচারের সিস্টেম কিন্তু অনেকটাই হ্রাস হবে। ভালো সিমেন্ট ব্যবহার করুন, ভালো স্ট্রাকচার এবং বাড়ি নির্মাণ করুন। সিমেন্ট সাধারণত কি কাজ করে, আমি কিন্তু সিমেন্টের মাঠ পরীক্ষা কি আপনাদেরকে এটিও দেখিয়েছি। ল্যাব পরীক্ষা এখনো দেখানো সম্ভব হয়নি, আমি সম্ভব হলে সেটিও আপনাদেরকে দেখাবো। এটা যে শক্তি ও স্থায়িত্ব নিশ্চিত করে। সিমেন্ট কিন্তু আপনাদের যে শক্তি এবং স্থায়িত্ব, বিল্ডিংটি কতদিন স্থায়ী হবে সেটি কিন্তু সিমেন্টের শক্তি। অনেকে কম দামি সিমেন্ট ব্যবহার করেন বা ভালো সিমেন্ট ব্যবহার করেন না, অ্যাশযুক্ত সিমেন্ট ব্যবহার করেন, বিভিন্ন ধরনের ত্রুটিযুক্ত সিমেন্ট ব্যবহার করেন। সেই সিমেন্ট ব্যবহার করে কিন্তু আপনার স্ট্রাকচারে অনেক ক্ষতি দেখা যাচ্ছে। তাই আপনারা আসল সিমেন্ট ব্যবহার করার চেষ্টা করবেন এবং আমাদের সঙ্গে যোগাযোগ করে আমরা আপনাদেরকে ভালো কোম্পানির সিমেন্টের নাম ঠিকানা দিয়ে দেবো। আপনার যদি প্রয়োজন হয় অবশ্যই আপনারা ফোন দিয়ে জেনে নেবেন। সিমেন্ট রড এগুলো কোন কোম্পানি ভালো হবে এগুলো আমি দেখিয়েছি, কিন্তু তারপরেও আমরা আপনাদেরকে সেই সার্ভিসটি দেবো। আপনারা যদি ফোন দেন আমি আপনাদেরকে বলে দেবো যে কোন কোন কোম্পানি ভালো বা কোন কোম্পানি থেকে আপনারা সিমেন্ট কিনতে পারবেন। এমনকি তাদের মোবাইল নাম্বারও দিয়ে দেবো, আপনারা তাদের সঙ্গে যোগাযোগ করে একদম ফ্যাক্টরি থেকে ভালো সিমেন্টই কিনতে পারবেন। সিমেন্ট হচ্ছে স্থায়িত্ব নিশ্চিত করে। বিল্ডিং এর যে স্থায়িত্ব হবে সেটি কতদিন হবে এটি কিন্তু আমাদের সিমেন্ট নির্ধারণ করে। তারপরে তারতম্যের কারণে সৃষ্টি হওয়া ফাটল প্রতিরোধ করে। তারতম্যের কারণে যেগুলো ফাটল হবে সেগুলো প্রতিরোধ করবে। সিমেন্ট আপনার বিল্ডিংকে ফাটতে দিবে না, সে চেষ্টা করবে এক জায়গায় ধরে রাখার জন্য। তারপরে মাটি এবং বাতাসে থাকা ক্ষতিকারক রাসায়নিক পদার্থের সাথে কখনোই বিক্রিয়া করবে না। সিমেন্ট কিন্তু বিক্রিয়া করবে না, কম সংকুচিত হয়। সিমেন্ট কিন্তু সংকোচন কম হবে, এক জায়গায় ধরে থাকবে, তাই সিমেন্টের সংকোচন কম হবে। সুন্দর মসৃণ ফিনিশিং। সিমেন্টের যেহেতু মিহি দানা সেহেতু এটি কিন্তু মসৃণ একটি ফিনিশিং আপনাকে দিয়েছে। তারপরে কংক্রিট মিশ্রণে কম পানির দরকার হয়, পরিবেশ বান্ধব। তাই আপনারা চেষ্টা করবেন সিমেন্টকে অনুপাতিক হারে পর্যাপ্ত পরিমাণে আপনার স্ট্রাকচারে দেওয়া। অনেকেই করে খুব কম পরিমাণে সিমেন্ট দিয়ে অধিক পরিমাণে বালু এবং এগ্রিগেট ব্যবহার করে। সেই ধরনের তারা যে স্ট্রাকচারটি তৈরি করে সেই স্ট্রাকচারটি কিন্তু ভালো নয়, সেটি অনেক তাড়াতাড়ি কিন্তু নষ্ট হয়ে যায়। তাই অবশ্যই অনুপাতিক হারে পরিমাণ মতো সিমেন্ট ব্যবহার করতে হবে। তারপর শুকনো বাতাস চলাচল করে এমন জায়গায় সিমেন্ট রাখা, অর্থাৎ যেখানে বাতাস চলাচল করতেছে এইরকম জায়গায় কিন্তু আপনি সিমেন্ট রাখেন। দেয়ালের সঙ্গে রাখানো যাবে না, পানি সংস্পর্শে আসবে এমন জায়গায় কিন্তু সিমেন্ট রাখা যাবে না। সিমেন্টের ব্যাগগুলো ধাপে ধাপে রাখতে হবে। একটা ব্যাগের উপর আরেকটা করে সর্বোচ্চ 10টি ব্যাগের বেশি কিন্তু রাখা যাবে না। আমি আপনাদেরকে আরো বেশ কিছু ভিডিওতে দেখিয়েছি সাইডে কিভাবে সিমেন্ট সংরক্ষণ করা হয়, আপনারা ওই ভিডিওটি দেখে ওখানে প্র্যাকটিক্যাল ভাবে দেখানো হচ্ছে। আপনারা আপনাদের সাইডে ওইভাবে সংরক্ষণ করবেন, তাহলে সিমেন্টগুলো যত্ন সহকারে থাকবে এবং সহজেই নষ্ট হবে। তারপরে বালু নির্মাণের ক্ষেত্রে বিভিন্ন ধরনের বালু পাওয়া যায়। আমাদের রংপুরে অনেক জায়গায় বালু পাওয়া যায়, বিভিন্ন ভালো ভালো জায়গা থেকেও বালু পাওয়া যায়।
অনেকে বালুর কথা বলেছে যে তাদের বালুগুলো সেচ দেওয়া দরকার। আপনার যদি প্রয়োজন হয় ইট, বালু, সিমেন্ট ইত্যাদি সংক্রান্ত যে কোনো তথ্য আমাদের কাছ থেকে নিতে পারবেন। আমরা আপনাদেরকে সঠিক লোকের ঠিকানা দিব, আপনাদের সেখান থেকে বা যাদের কাছে ভালো বালু পাবেন আমরা তাদের নাম ঠিকানা আপনাদেরকে দিয়ে দিব, আপনারা তাদের সাথে যোগাযোগ করে সেগুলো নিতে পারেন। ভিটি বালু বা ফিলিং ট্যাঙ্ক যেগুলো দিয়ে শুধু ফিল করা হবে, অর্থাৎ আপনার যেগুলো জায়গা আছে, ফাঁকা জায়গা আছে, সেগুলো যদি ফিল করতে চান, অর্থাৎ আপনাদের গ্রেড বিমের নিচে বা ফুটিং এর উপরে যে ফাউন্ডেশনের মধ্যে যে গর্তটা করেছে সেগুলো ফিলিং করার জন্য কিন্তু আমরা বালু ব্যবহার করি। লোকাল বালু, লোকাল বালু বা ফাইন স্যান্ড যেগুলো হচ্ছে লোকাল বালু, অর্থাৎ সেই বালুগুলোকে আমরা বলতেছিল ফাইন স্যান্ড। তারপর হচ্ছে মোটা বালু, যা সাধারণত সিলেট অঞ্চলে বালু পাওয়া যায়, সিলেটি স্যান্ড নামে পরিচিত। সিলেটি বালু যেটিকে আমরা বুঝিয়ে ভালো বলি। সাধারণত ঢালাইতে মোটা বালু ব্যবহার করা, সাধারণত ঢালাইতে মোটা বালু ব্যবহার করা। বালুর গুণাগুণ পরীক্ষার জন্য কিছু ব্যাপার খেয়াল রাখতে হবে, যেমন লবণাক্ততা মুক্ত থাকবে এবং বালু হাতে নিয়ে ঘষাঘষি করলে আঙুলের সাথে কাদা, ময়লা, জলীয় দ্রব্য লেগে থাকে, তাহলে বলতে হবে বালু অপরিষ্কার। তাই এগুলো আপনাদের বালুর অবশ্যই নির্দেশ করতে হবে। আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই। আমাদের পরবর্তী ভিডিও দেখার আমন্ত্রণ রইল। আপনারা অবশ্যই প্রতিটি ভিডিও দেখবেন, আশা করি ভালো লাগবে। আমাদের ভিডিও দেখার জন্য, আমাদের সঙ্গে থাকার জন্য আপনাদেরকে অসংখ্য